নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে, যা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়দের জলখাবারে বা সকালের টিফিনে খেতে পারেন। খুবই সহজে এটি বানানো যায়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে এটিকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে সুজিটাকে একটু মিহি করে নেব। এখন আমি সুজিটাকে গ্রাইন্ড করে নিয়ে তারপরে এর সঙ্গে বাকি সমস্ত উপকরণ মিশিয়ে এই দিয়ে বানাবো একটি জলখাবার রেসিপি, যা খুবই সহজ। চলুন তাহলে। এখন আমি সুজিটাকে গ্রাইন্ড করে নেওয়ার পরে একটি এরকম বড় ধরনের পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে সুজিটাকে নিয়ে নেব। যে সুজিটা আমি এখনও গ্রাইন্ড করেছি, পুরো সুজিটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা একেবারে স্বাদ অনুযায়ী দিতে হবে এবং সঙ্গে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দই। এখানে 1 কাপ সুজির জন্য হাফ কাপ দই লাগবে এবং সঙ্গে সবার প্রথমে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে জল। এই হাফ কাপ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটিকে এখন মিশিয়ে নেব। এরপরে আরও কিছুটা জল লাগবে, ধরুন আরও 1/4 কাপ জল লাগবে এই সুজিটাকে মিক্স করার জন্য। তবে সুজির কোয়ালিটি অনুযায়ী এবং দইয়ের থিকনেসের অনুযায়ী কিন্তু জলের পরিমাপ কম বেশি হতে পারে। এখানে দেখুন আবারও আমি 1/4 কাপ জল দিলাম। তারপরে খুব ভালো করে আবারও কিন্তু সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর সুজিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সুজিটাকে ভেজার জন্য রেখে দিতে হবে। সকালে যদি বানান তাহলে চাইলে রাতে মিশিয়ে নিয়ে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, তাহলে খুব সহজে সকালের টিফিন হিসাবে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। এটা যতক্ষণ ভেজানো হচ্ছে ততক্ষণের মধ্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়ে একটি পুর বানিয়ে নিতে হবে, তাই আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আলুটাকে স্ম্যাশ করে নেব খুব ভালো করে এবং তারপরে এই আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছু মশলা দিয়ে এটিকে পুর বানিয়ে নিতে হবে। এখন আমি আলুটাকে একটি ফোকের সাহায্যে খুব ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা স্ম্যাশ করা হয়ে গেলে আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবং কিছু মশলা দিয়ে আলুর একটা পুর বানিয়ে নিতে হবে। তাই এখন আমি আলুটাকে স্ম্যাশ করার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে যে কোনো তেল ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কোড়া এবং কিছুটা পেঁয়াজ কুচি। তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নেব এবং বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এখন রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলাম রসুনটাকে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের কুচি। এখানে 4টে আলুর জন্য আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, তাই ঝালের পরিমাপটা একেবারেই কম থাকবে। আপনারা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটাকে মশলার সঙ্গে কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত আলু এবং মশলাটা খুব ভালো করে কষে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আলু এবং মশলাটা কষিয়ে নেওয়ার পরে অল্প গরম মশলা দিয়ে তারপরে কিন্তু এটাকে শেষ করতে পারেন। তবে মশলার মধ্যে আরও কিছু চাইলে দিতে পারেন, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলোও দেওয়া যেতে পারে। তবে খুব বেশি মশলা আমি এখানে দিচ্ছি না, যেগুলো না দিলেই নয় সেগুলো দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই একদম শেষে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেল। আলুর পুরটা আমি রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এদিকে সুজিটা কিন্তু আমার ভিজে গেছে। এবার সুজির মধ্যে আমি অল্প পরিমাণে তেল মেশাবো। এখানে অবশ্যই অল্প করে তেল মিশিয়ে নিলে তাহলে খুবই সফট হবে। যে ধোকলাটা আমি বানাবো সেটা কিন্তু খানিকটা ধোকলার মতনই, সুজির ধোকলা যেভাবে বানাই সেইভাবে কিন্তু স্পঞ্জি হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবং গ্যাস ওভেনটা অন করে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে এটি গরম হতে থাক, সেদিকে একটি আমি কেক টিনের মধ্যে খানিকটা তেল নিয়ে এটিকে গ্রিজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন, সব পাত্রই কিন্তু এটা করা যায়। আমার কাছে একটা কেক মোল্ড ছিল, তাই আমি কেক মোল্ডটাই নিলাম। এইভাবে তেল ব্রাশ করে এটিকে সাইডে রেখে দেবো রেডি করার পরে। এদিকে সুজির মধ্যে আমি আরও কিছু উপকরণ, অর্থাৎ এখানে বেকিং সোডা মেশাবো। আপনারা চাইলে ইনোও মেশাতে পারেন, তাতেও কিন্তু সেম কাজ হবে।
এখানে আমি একটি পাত্রের মধ্যে সুজিটাকে হাফ হাফ ভাগ করে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে সুজিটা হাফ পরিমাণে তুলে নেব এবং যে পাত্রে সুজি আছে সেই পাত্রের মধ্যে আমি হাফ পরিমাণ রেখে দিচ্ছি। দেখুন একটা পাত্রের মধ্যে এটিকে সরিয়ে রাখছি এবং এই যে পাত্রের মধ্যে আমি সুজিটা মেখেছিলাম ওই পাত্রের মধ্যে আমি বেকিং সোডা অল্প পরিমাণে দিলাম। ওই 2 পিঞ্চ মতন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটা আমি কেক টিনের মধ্যে পুরোটাই নিয়ে নেব। আর বাকি যেটা সরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সেমভাবে থাকবে। সেটার মধ্যে এখন কিন্তু বেকিং সোডা আমি মেশাবো না। এখন কেক টিনের মধ্যে এই সুজির মিশ্রণটা ঢেলে নিয়ে হালকা একটু এইভাবে সমস্ত দিকটা ভালো করে ট্যাপ করে নিতে হবে। তারপরে এটিকে গরম কড়াইয়ের মধ্যে, যেখানে আমি একটি র্যাক বসিয়ে রেখেছিলাম, সেই র্যাকের মধ্যে বসিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে। এখন আমি এই ঢাকনা খুলে দিচ্ছি। জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু জল যখন ফুটতে শুরু করবে খুব সাবধানে এই কেক টিনটাকে বসিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে, তবে আরও কিছুক্ষণ রান্না হবে। তবে যেহেতু ওপরের অংশটা খানিকটা সেট হয়ে গেছে তাই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আলু। এখানে কিন্তু ওপরের অংশটা খুব ভালো করে সেট হতে হবে, নাহলে কিন্তু আলুর মিশ্রণটা দিলে সুজির সঙ্গে মেখে যাবে। তাই সম্পূর্ণ সেট হয়ে যাওয়ার পরে আমি আলুর মিশ্রণটা দিয়েছি এবং আলুর মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো অংশ না বাকি থেকে যায়। এইভাবে খুব ভালো করে পুরটাকে কিন্তু ছড়িয়ে নিতে হবে। এটি কিন্তু নো ব্রেড স্যান্ডউইচের মতনই খুবই টেস্টি, দেখতেও কিন্তু একেবারে স্যান্ডউইচের মতন হয়। এখন বাকি সুজির সঙ্গে কিছুটা পরিমাণে বেকিং সোডা মিশিয়ে দিলাম, ওই 2 পিঞ্চ মতন। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এটিকেও আমি আলুর পুরের ওপর ঢেলে দিয়ে আবারও খুব ভালো করে সেট করে নিয়ে এটিকে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে বসিয়ে আবারও আমি 15 মিনিট মতন ওয়েট করব এটিকে রান্না হওয়ার জন্য। উপর থেকে যখন খুব ভালো করে শুকিয়ে আসবে এবং একটি টুথপিকের সাহায্যে দেখে নেব যে এটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা, তখন কিন্তু খুব ভালোভাবে এটিকে ঠান্ডা করে নেওয়ার পরে ডিমোল্ড করে নিতে হবে। এখন আমি সুজির মিশ্রণটা উপর থেকে ঢেলে দিয়েছি এবং খুব ভালোভাবে একটা প্যাচলার সাহায্যে সমস্ত দিকটা সমান করে দিচ্ছি যাতে উপর নিচ পুরো সমানই থাকে। এখন আমি এটিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর, তারপরে ঢাকনা দিয়ে এটিকে 15 মিনিটের জন্য রান্না করেছি। এখন 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ওপর থেকে এটি রেডি হয়ে গেছে এবং উপর থেকে যখন খুব ভালো করে শুকিয়ে গেছে একটি টুথপিকের সাহায্যে এইভাবে চেক করে নেব ভেতর থেকেও কিন্তু একদম ক্লিন আসছে টুথপিকটি, তাহলে কিন্তু একেবারে রেডি। এবার এটিকে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এবার সাইডে একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে আমরা কেক ডিমোল্ড করি ঠিক সেমভাবেই কিন্তু এটিকে এইভাবে ডিমোল্ড করে নিতে হবে। একটি প্লেটের উপর রেখে এইভাবে উল্টে দিয়ে আমি এটিকে বের করে নিচ্ছি। একটু উপর থেকে ট্যাপ করলেই খুব সহজে এটি বেরিয়ে আসবে, কারণ কেক টিনের মধ্যে আমি অল্প তেল দিয়ে রেখেছিলাম, তাই খুব সহজে কিন্তু এটি বেরিয়ে এসছে। এখন এটিকে আমি পিস পিস করে কেটে নেব। একেবারে স্যান্ডউইচের মতন দেখতে হয়েছে তাই আমি কেটে নেব স্যান্ডউইচের মতন করে। সাইডের অংশগুলোকে এরকম বাদ দিয়ে তারপরে কিন্তু মাঝের অংশটাকে আমি স্যান্ডউইচের আকারে কেটে নেব, তাতে দেখতে সুন্দর হবে। সাইডের অংশগুলো বাদ যাবে না, এটিও খেয়ে নিতে হবে বা খাওয়া যাবে। এখন আমি এইভাবে সাইডের 4টি অংশ খুব ভালো করে বাদ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে চৌকো কোনো টিন থাকে সেক্ষেত্রে কিন্তু এটি আর বাদ দেওয়ার প্রয়োজন হবে না, পুরোটাই কিন্তু আপনারা স্যান্ডউইচের আকারে কেটে নিতে পারবেন। এখন আমি এই চৌকো অংশটিকে প্রথমে 4 ভাগে ভাগ করব, তারপরে কোনা কোনা কেটে নেব, তাতে এটি পুরো স্যান্ডউইচের মতনই দেখতে হবে। ভেতরে যেহেতু পুরটা দেওয়া আছে তাই মনে হচ্ছে একেবারে নো ব্রেড স্যান্ডউইচের মতনই। এখানে ব্রেড ছাড়াও আপনারা বাড়িতে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। তবে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে আমি এখানে একটি তড়কা দিয়ে এটিকে আরও টেস্টি করে দেবো, তাই এখানে কাটার পরে একটি তড়কা রেডি করে প্যানের মধ্যে কিছুটা ভেজে নেব। এখন দেখুন সম্পূর্ণভাবে এটা রেডি হয়েছে। তবে এইভাবেও খাওয়া গেলেও আমি একটি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে একটি তড়কা দিয়ে দিচ্ছি, যাতে এটি আরও দেখতে সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু ভালো হবে। এখন প্যানের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে তেল, তারপর দিয়ে দিলাম কারি পাতা কুচি বেশ কিছুটা পরিমাণে।
এরপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তারপরে দিয়ে দিলাম তিল, সাদা তিল দিয়ে দিলাম ওই 2 টিস্পুন মতন। এরপর এটিকে প্রায় ওই 2 সেকেন্ড মতন হালকা আঁচে ভেজে নেব, যাতে তিলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার প্যানের মধ্যে এইভাবে তিলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে স্যান্ডউইচগুলো এক এক করে বসিয়ে দেবো এই প্যানের মধ্যে, তাতে উপর এবং নিচ খুব ভালোভাবে স্যান্ডউইচের মধ্যে তিলের মিশ্রণটা ভালো করে লেগে যাবে এবং দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুব ভালো হবে। এখন প্রত্যেকটা স্যান্ডউইচ এক এক করে আমি এরকম ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার এক পিঠ একটু ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব এবং দুটো পিঠ হালকা লালচে করে বা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে, তাতে খেতে কিন্তু অপূর্ব হয়। এইভাবে ভেজে নিয়ে আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারেন, এছাড়াও সকালে টিফিনেও কিন্তু খাওয়া যেতে পারে। খুবই হেলদি এই রেসিপি, চাইলে আপনারা তেলটাকে স্কিপ করতে পারেন, তবে এইভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।